ফিল সিমন্স অনেক বড় হয়তো কোচ হতে পারেন, ক্রিকেট নিয়ে গবেষণাও কিন্তু তারা করেন। চান্ডিকা হাথুরুর সিংয়ে কিন্তু আমার একটাই ছিল কমপ্লেন ছিল যে এটা ওরকম দামি করছিলেন না যে তাকে এত টাকা নিয়ে যাবে। যে কোনো মানুষকে সম্মান দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। চান্ডিকা হাথুরুর সিংকে নিয়ে অনেক সমালোচনা আলোচনা অনেক কিছু হয়েছে, এরপর তিনি বিদায় নিয়েছেন, ফিল সিমন্স এসেছেন। আপনি আসলে সিমন্সকে কীভাবে দেখছেন? প্রথমে বলবো যে চান্ডিকা হাথুরুর সিংয়ে কিন্তু আমার একটাই শুধু দোষ আমার ছিল কমপ্লেন ছিল যে অ্যাজ এ কোচিং মানে হিসেবে আমি তেমন তার আন্ডারে কখনো কোচিং মানে করিও নাই বা দেখি নাই। শুধু আমার একটা কোচিং ছিল এত টাকা দিয়ে নিয়ে আসাটাই আমার ছিল যে এত টাকা দিয়ে আপনি মার্কেটে এত কোচ নিয়ে যাবেন, এটা ওরকম দামি করছিলেন না যে তাকে এত টাকা নিয়ে যাবেন। কিন্তু যেভাবে তার বিদায়টা হচ্ছে সেটা আমার কাছে ভালো লাগে না। বিদায়টা সম্মানের সাথে হলে আরও বেশি ভালো লাগতো, বিকজ যে কোনো মানুষকে সম্মান দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এটা আমাদের ব্র্যান্ড, দেশের একটা কাজ করে যে আমরা দেশ থেকে কতখানি সম্মান দিয়ে মানুষকে বিদায় দিতে পারলাম। সেকেন্ড হচ্ছে আমি বলবো যে ফিল সিমন্স অনেক বড় হয়তো কোচ হতে পারেন, বাট আমার কাছে ব্যক্তিগত মতামত হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিয়ান কোনো মানুষ খুব বড় কোচ হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনি যদি দেখেন ভৌগোলিকভাবে বলি আপনাকে, যে ক্রিকেট কালচারটা তাদের কিন্তু খুব একটা স্ট্রং না। মানে আমি বলবো ক্রিকেট কালচারটা কেমন, ওয়েস্ট ইন্ডিজে একটা সময় ছিল যারা কিনা গ্রেট প্লেয়ার ছিলেন, দ্বীপপুঞ্জের একটা জায়গা। তো এখানে ক্রিকেট নিয়ে গবেষণাও কিন্তু তারা করে না। বর্তমান যদি সময়ের কথা বলেন, এই 15-20 বছরে কিন্তু ক্রিকেট নিয়ে গবেষণা কিন্তু তাদের ওরকমভাবে স্পোর্টস যে সায়েন্স সেই জায়গাটা কিন্তু তারা অনেক বলবো যে পিছন দিকে। ক্রিকেট গবেষণা করতে গেলে আমি বলবো যে ইন্ডিয়া খুব বেশি করে, ইংল্যান্ড করে, অস্ট্রেলিয়া করে, নিউজিল্যান্ড করে, তারা মানে স্পোর্টস সায়েন্স অনেক বেটার। তো এইখানে আপনি যদি দেখেন মানে ওয়েস্ট ইন্ডিয়ান প্লেয়ার ম্যাক্সিমামই কিন্তু মানে তারা খেলে, এনজয় করে খেলাটাকে। খেলা ছাড়ার পরে রিটায়ারমেন্টের পরে তারা কিন্তু আলটিমেটলি হয়তো শুধু মানে মাঠে এসে বসে খেলা দেখে, বাট ওইভাবে থাকে না। যে জিনিসটা থাকা উচিত ছিল সেটা নাই। তো তারা মানুষ হিসেবে চমৎকার হয়, মানে আমি যতটুকু জানি ওয়েস্ট ইন্ডিজের টিমের প্লেয়ারদের সাথে মানুষ হিসেবে চমৎকার হয়, বিগ হার্টেড মানুষ। তো কিন্তু একটা ট্যাকটিক্যাল লোক আলাদা হয়, কোচিং সাইডটা একটু আলাদা হয়, গবেষণা আলাদা হয়। তো আমার মনে হয় যে ব্র্যান্ড আপনি নিয়েছেন, আমি জানি না কেমন কোচ, বাট আমার কাছে মনে হয় যে আমরা অন্য লাইক ইন্ডিয়া বা আমি বলবো যে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড, ইংল্যান্ড, এখানে অনেক ভালো ভালো যারা কিনা আমি বলবো কোচিং নিয়ে গবেষণা করেন, এইগুলো কিন্তু আমার কাছে খুব ইম্পর্টেন্ট। বিকজ আপনি তো বুঝতে হবে যে কোন দেশের মানুষ এগুলো নিয়ে বেশি গবেষণা করে। তো যেমন ধরেন আপনি এমনও হতে পারে যে শ্রীলঙ্কাও হতে পারে, শ্রীলঙ্কান প্লেয়াররাও কিন্তু অনেক গবেষক। আমি বলবো যে সাঙ্গাকারা বলেন, জয়াবর্ধনে বলেন, অনেক ভালো ভালো প্লেয়ার ছিল, তাদের অনেক নলেজ ছিল, ক্রিকেট নিয়ে অনেক কথা বলে, অনেক গবেষণা করে, IPL-এ করছে, বিভিন্ন জায়গায় করছে। তো বাট শুভকামনা থাকবে। বাট আমি একটু কনফিউজ যে আমার মনে হয় যে কোচিং সাইডে কেমন হবে। ওয়ালসের মতো মানুষ আসলে হয় না, কিন্তু আমি যতটুকু বুঝেছি তারা খুব ভদ্র জেন্টলম্যান, কিন্তু কোচ হওয়ার জন্য আলাদা কিছু লাগে আমার কাছে মনে হয়। মোহাম্মদ সালাউদ্দিন তিনি আবার জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হলেন। সালাউদ্দিনের বাংলাদেশ দলে অন্তর্ভুক্তি হওয়া থেকে দেশীয় কোচদের জন্য দরজা খুলে গেল কিনা, আর আপনি আসলে বিষয়টাকে কীভাবে দেখছেন? দেশীয় কোচদের জন্য দরজা খুলে গেল কিনা এটাকে আমি কিভাবে বলবো, বাট আমি বলবো যে দরজা খুললে তো হবে না। দরজা খোলার সাথে আমি বলবো যে অবশ্যই দরজাটাকে যেন তারা যেন মানুষের মতো মানুষের যেন দরজাটা থেকে বেরিয়ে আসতে পারে। কেন আমি বলি, বিগত দিনগুলোতে আপনার কোচিংয়ে কিন্তু ভ্যালু ছিল না। বিকজ ওই যে আপনি জানেন তো, সবাই আমরা জানি আম্পায়ার দিয়ে বেশিরভাগই ম্যাচই খেলা শেষ করে দেওয়া হতো। তো যখন আম্পায়ার দিয়ে আপনি ম্যাচ জিতে যাবেন তখন কিন্তু প্লেয়ারের ভ্যালু থাকে না, কোচেরও ভালো থাকে না। আপনি তো রেজাল্ট তো জানেন, এই টিমটা হারবে, এই টিমটা জিতবে, এই টিমটা চ্যাম্পিয়ন হবে, এই টিমটা রানার্স হবে। তো তখন কোচেরও ভালো থাকে না। তো একটা সময় ছিল 30 বছর আগে 25 বছরের জায়গায় আপনি খেয়াল আছে কিনা জানি না, আপনি হয়তো তখন হয় নাই, আবহানী মরান কেউ কাউকে দেখতে পারতো না। আবহানীর সাথে 12টা টিম যে প্রিমিয়ার লিগ খেলতো, 10টা টিম যে প্রিমিয়ার লিগ খেলতো, কেউ কারো চেহারা দেখতে পারতো না। রেশারেশি, সেটা টিমের মালিক প্রথমে কোচ হায়ার করতো, কোচ আবার দেখা হলো যে কী করে প্লেয়ার কালেকশন হবে সেইভাবে কালেকশন করতো, তার মেধা ইউজ করতো, যে আমার টিমে ভালো টিম বানানোর জন্য মেধা ইউজ করতো। যার যেমন বাজেট সে তেমন বাজার থেকে প্লেয়ার নিয়ে আসতো। তো যেমন কেউ 1 কোটি টাকা খরচ করতো, কেউ হয়তো 50 লাখ টাকা খরচ করতো। কোচ তখন ওরকমভাবে চিন্তা করে টিম বানাতো যে না, আমি এই টাকার মধ্যে, এই সীমাবদ্ধ আয়ের মধ্যে আমি এই প্লেয়ারটা নিয়ে আমি
টিম বানাতে পারি না। অনেকে 12 নম্বর টিম বানাতো, অনেকে 1 নম্বর টিম বানাতো। 12 নম্বর টিমের যে কোচ তার প্ল্যান থাকতো আমি কী করে 9 নম্বরে ঢুকতে পারি বা কী করে 8 নম্বরে আসতে পারি। আর যে 6 নম্বর টিম বানাতো সে চিন্তা করতো আমি কী করে যেন 4 নম্বর 3 নম্বরে ঢুকতে পারি। এই যে কম্পিটিশন, কোচ যে টিম বানাচ্ছে, টিমে কাকে কোন জায়গা থেকে প্ল্যান নিব, হায়ার করে নিব এবং কোন মাঠে কী ধরনের উইকেট হবে, তাকে 1 মাস 1.5 মাস আগে থেকে প্র্যাকটিস করাচ্ছে। এই যে জিনিসগুলো ইম্পর্টেন্ট। আপনি তো এখন যেটা হয়ে গেছে, ধরেন আপনি টিম বানানো আছে, কোচকে আপনি আস্তে করে সেটেল করে দেন, হয়ে যাচ্ছে। তো কোচকে তো আপনাকে মেধা দিক দিয়ে তৈরি করতে হবে। এবং আমি মনে করি বাংলাদেশে অনেক ট্যালেন্ট কোচ আছে, কিন্তু তাদেরকে এখনও প্রসেসিংয়ে হয়তো আমরা ভালো মতো নিয়ে আসতে পারি, যে তারা যে মেধা দিয়ে টিম মানে অনেক ভালো জায়গায় যাবে। কিছু ওয়ার্ড থাকা লাগে, একটা ভালো শুধু মানুষ হলেই হবে না, ভালো মানুষ তো দরকার, কোচ তো ভালো মানুষ হতে হবে, কিন্তু সাথে আপনাকে প্রচুর ভালো ভালো ওয়ার্ড ইউজ করতে হবে খেলোয়াড়দের জন্য, যে ওয়ার্ডটা শুনে প্লেয়ার একটা মুগ্ধ হবে, বলবেন না ওয়াও আমাকে আমার কোচ এই কথাটা বলেছেন। যেমনটা দেখেবেন আপনি আইপিএলে ইন্ডিয়া কত সুন্দর প্ল্যান করা, আইপিএলে প্রত্যেকটা টিমে কিন্তু পুরো অর্নামেন্টসের মতো বিদেশি কোচ সব এক্সপার্টদেরকে সব ভরেই রাখে। আপনি স্টিভেন ফ্লেমিং বলেন, প্রত্যেকটা রিকি পন্টিং বলেন, সাঙ্গাকারা, জয়বর্ধনে, ওয়ার্ল্ড গ্রেটেস্ট সব কোচ এবং আমার মনে হয় যে প্লেয়ারদেরকে নিয়ে রাখে। সাথে সাথে প্রত্যেকটা টিমের মধ্যে 4-5 করে তাদের লোকাল লোক আছে। তো এই যে স্মার্ট ফরেন কালেকশনের মধ্যে এই 1.5 থেকে 2 মাস লোকালগুলো থাকে, ড্রেসিং রুমে কোচরা বা এক্সপার্টরা কী কী বলছে, শেয়ারিং হচ্ছে, তাদের গার্ডস তৈরি হয়। ওই কোচগুলো কিন্তু ডেভেলপ করছে, যে আমি সাঙ্গাকারের সাথে, আমি স্টিভেন ফ্লেমিংয়ের সাথে কাজ করছি দীর্ঘদিন। তো সে যখন এই আইপিএল হয়ে যাওয়ার পরে চলে যায় তারা কিন্তু বিভিন্ন প্রভিন্সের হয়ে, এ টিমের হয়ে, আন্ডার-19 হয়ে তারা কাজ করছে। তো অলরেডি তারা তো গার্ডস তৈরি হয়ে গেছে, তারা শিখে ফেলেছে অনেক কিছু। তো সেই জায়গাতে আমার মনে হয় যে অনেক ল্যাকিংস আছে আমাদের, আমরা কোচকে তৈরি করার জন্য ওই প্ল্যাটফর্মটা তৈরি করছি না। একটা ন্যাশনাল টিম নিয়ে একটা প্রশ্ন, শেষ প্রশ্ন, সেটা তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কি ফিরবেন না, এটা নিয়ে কিন্তু অনেকদিন ধরেই কিন্তু ধোঁয়াশা রয়েছে। এমনও গুঞ্জন ছিল যে হাতুড়ি সিংহে থাকলে তামিম ইকবাল আন্তর্জাতিক ফিরবেন না। তো হাতুড়ি সিংহে তো আসলে এখন নেই। তামিমের আসলে জাতীয় দলে ফেরা উচিত কিনা, বা এই বিষয়ে আসলে তার সিদ্ধান্ত ক্লিয়ার করা উচিত কিনা? না, এটা আমার আসলে প্রশ্নের মধ্যে আনসারের মধ্যে পড়ে না, বিকজ এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার। যে কোনো খেলোয়াড়, ধরেন তারা অনেক বড় বড় খেলোয়াড় অবশ্যই, বিকজ এত বড় লম্বা কেরিয়ার, কিন্তু আমি বলবো যে সম্মানের সাথে বলবো এটা একান্তই পার্সোনাল ব্যাপার, যে সে ক্রিকেটটা এনজয় করছে কি করছে না। মানুষ হয়তো অনেক কিছু চাইতে পারে, মানুষ বলতে পারে, কিন্তু আমি মনে করি যে খেলোয়াড়ের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি আপনি ব্যক্তিগতভাবে জাতীয় দলের তামিম ইকবালকে চান কিনা? যেহেতু কন্ডিশনটা আপনিই বলেছেন যে নতুন ক্রিকেটার যারা আছে তারা আসলে ওভাবে ব্র্যান্ড না, তারা ওভাবে। আমি 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 তামিম কেন, প্রত্যেকটা প্লেয়ার, মাশরাফিকেও চাইবো, বা আপনি ধরেন আগে যারা খেলেছে তাদেরকেও চাইবো, কিন্তু চাইলেই হবে না। আপনাকে তাকে তারপর যে জায়গাগুলো আছে ন্যাশনাল টিমে, যে কোনো মানুষের জন্য কিন্তু একটা ক্রাইটেরিয়া আছে, আপনি জানেন, ফিজিক্যাল ফিটনেস, তাকে কিছু ম্যাচ খেলে পারফরমেন্স করে আসতে হবে। আমার কাছে মনে হয় এটা হচ্ছে বেসিক একটা সুন্দর একটা পথ। নাম দিয়ে তো আসলে আমি ধরেন ওয়েস্ট ইন্ডিজে 2003-এ সেঞ্চুরি মেরেছি, তার মানে এই না যে আমি এখন আপনাকে ওয়েস্ট ইন্ডিজে সেঞ্চুরি মেরে দেবো। আপনাকে রিদমে নিয়ে আসতে হবে, তার জন্য পরিবেশ তৈরি করে দিতে হবে ক্রিকেট বোর্ডকে, যে তামিম বেশ কিছু ম্যাচ খেলে যেন নিজেকে সুন্দরভাবে রেডি করে যেন ইন্টারন্যাশনাল ম্যাচে যেন রেডি হতে পারে, সেই পরিবেশটা এনভায়রনমেন্ট করতে হবে। সাথে তামিমকে বুঝতে হবে যে তামিম যে আমি ফিট কি ফিট না, আমি খেলতে পারবো কি পারবো না, আমি এনজয় করছি কি করছি না, সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার।